বাংলার মধ্যে এমন একটা জায়গা আছে যেখানে পৌঁছালে আপনার মনে হবে আপনি যেন পৃথিবীর শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন। একদিকে বিস্তীর্ণ সমুদ্র, অন্যদিকে শুধুই মাত্র প্রকৃতির শব্দ। আজ আমি এসেছি দক্ষিণ ২৪ পরগনার মৌসুনী আইল্যান্ড। না, অন্যান্য আর ৪টে মৌসুনী আইল্যান্ডের মতো আজকের এই ভিডিও নয়। এই ভিডিওতে শুধু সমুদ্র দেখাবো না, দেখাবো একটি অনুভূতি যেটা হয়তো ক্যামেরায় পুরোটা ধরা যায় না। চলুন শুরু করি আজকের যাত্রা। আমরা রওনা দিয়েছিলাম মৌসুনীর উদ্দেশ্যে। ট্রেন, টোটো, ভ্যান আর নৌকা সব মিলিয়ে এই যাত্রাটাই একটা অ্যাডভেঞ্চার। মৌসুনী যাওয়ার সবচেয়ে সুন্দর ব্যাপার হলো এখানে পৌঁছানোর আগেই আপনি ধীরে ধীরে শহর থেকে বিচ্ছিন্ন হতে থাকবেন। উঁচু বিল্ডিংয়ের জায়গা নেবে ধানক্ষেত, হর্নের শব্দের জায়গা নেবে পাখির ডাক। রাস্তার দুপাশে শুরু হয় গ্রামের সেই চিরচেনা ছবি, যেটা বর্তমান শহরে বসে আর খুঁজেই পাওয়া যাবে না। মৌসুনী সম্পর্কে আমরা অনেকেই অনেক কিছু শুনেছিলাম। ইনফ্যাক্ট আমারও মৌসুনী সম্পর্কে খুব একটা ভালো ধারণা ছিল না, কিন্তু এই জায়গায় গিয়ে তার সমস্ত ধারণাই বদলে গেল। সকাল ৭টার সময় শিয়ালদা থেকে ট্রেন ধরেছিলাম নামখানার জন্য। নামখানা নেমেই স্টেশনের বাইরে থেকে পাবেন প্রচুর টোটো আর ভ্যান বা অটো। এখান থেকেই আমরা একটি অটো করে চলে এসেছিলাম হুজ্জুতির ঘাট। ভাড়া পড়েছিল মাথাপিছু ৬০ টাকা করে, প্রায় ৪০ মিনিটের যাত্রাপথ। এই হুজ্জুতি ঘাট থেকে আবারও ঘাট পার হয়ে মৌসুনী আইল্যান্ডের ঘাটে নামলাম। সেখানে নিল ১০ টাকা জনপ্রতি। মৌসুনীর সবচেয়ে মজার বংশ হলো এই নদী পার হওয়া। মাত্র কয়েক মিনিটের যাত্রা, আর তারপরেই পুরো পরিবেশটা বদলে যাবে। এবার এই জায়গা থেকেও আরও একটি টোটো নিয়ে আমাদেরকে একদম চলে যেতে হবে আমাদের আজকের থাকার জায়গা তাসের ঘর। সব মিলিয়ে ভাড়া পড়লো ওই ৩০ টাকা করে। সত্যি বলতে মৌসুনীতে অনেক রিসর্ট আছে, কিন্তু তাসের ঘরের পরিবেশটা কিন্তু সম্পূর্ণ আলাদা। চারপাশে খোলা জায়গা, বসার সুন্দর ব্যবস্থা। আমরা নিয়েছিলাম এসি রুম। রুমগুলো ছিল ওপরে। বাসের সিঁড়ি করে ওপরে উঠেই রুমে গেলাম। ঘরটা বেশ সুন্দর করে গোছানো, দেওয়ালে আলপনা আঁকা। আর সব থেকে সুন্দর ব্যাপার হচ্ছে রুম থেকেই আপনি এই সমুদ্র উপভোগ করতে পারবেন। আমরা নিয়েছিলাম ২০১ আর ২০২ নম্বর রুম। বলে রাখি ২০১ থেকেই কিন্তু এই ফ্রন্ট ভিউটা আপনি পাবেন, যেটা দুর্দান্ত লাগছিল এক কথায়। থাকা খাওয়া মিলিয়ে এই রুমের ভাড়া পড়েছিল ১৫৮০ করে প্রত্যেক জনার। চলুন ফ্রেশ হয়ে লাঞ্চটা করে আসি। লাঞ্চে আজকের মেনু ছিল ভাত, ডাল, আলু ভাজা, পটল চিংড়ি, চিংড়ির মালাইকারি আর মাছ। যেহেতু আমি মাছ খাই না, তাই ছিল সেখানে চিকেন। তার পাশাপাশি চাটনি, মিষ্টি সবই ছিল। খাওয়া দাওয়াটা ভীষণ বিলাসবহুল, আর রুমগুলো তেমন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। মৌসুনী সম্পর্কে আমাদের কম বেশি অনেকেরই খারাপ ধারণা, যেটা আমি প্রথমেই বললাম। মৌসুনীকে দীঘা বা মন্দারমণির সঙ্গে অনেকেই তুলনা করে ভুল করেন। মৌসুনী আসলে একটি সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত নয়। মৌসুনী বিখ্যাত তার নির্জনতার জন্য। বড় বড় হোটেল নেই, বিচে জেট স্কি নেই, উচ্চস্বরে গানও বাজে না। এখানে আছে নীরবতা। বিকেলটা একটু বিচের ধারে ঘুরে আসি। এখান থেকে বাইরে বেরিয়ে কাউকে জিজ্ঞাসা করলেই তিনি দেখিয়ে দেবেন বিচটা কোন দিক দিয়ে যেতে হয়। তবে বিচে যাওয়ার রাস্তাটা একটু খারাপ। বিচের ধারে দাঁড়িয়ে কতক্ষণ যে ঢেউ দেখছিলাম তার কোনো হিসেব নেই। কোনো তারা নেই, কোনো ভিড় নেই, সমুদ্র আর আপনি। এই অনুভূতিটাই মৌসুনীর সবচেয়ে বড় সম্পদ। এই জায়গায় থাকতে থাকতে বেশ সন্ধে হয়ে যাচ্ছিল, তাই রুমে চললাম। এই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রচুর ছবি তুলেছি। রাতের মৌসুনী সম্পূর্ণ অন্যরকম। তার আগে সন্ধেবেলা চলে আসলো চা, মুড়ি আর পেঁয়াজি। সন্ধে দিক করে বেশ ভালো ঝড় বৃষ্টি হয়েছে, যে কারণে
বাইরের ওয়েদারটা চমৎকার লাগছিল, সমুদ্রের গর্জন যেন আরো কয়েক গুণ বেড়ে গিয়েছে। তবে এই জায়গার স্টাফরা ভীষণ ভালো, তারা বারবার এসে খোঁজ খবরও নিচ্ছিলেন যে সবকিছু ঠিক আছে কিনা। রাত্রিবেলা আপনি ভাত রুটি দুটোরই অপশন পাবেন, আর তার পাশে পাবেন চিকেন। বেসিক্যালি এনারা চিকেনটা রাতেই দেন, কিন্তু যারা মাছ খান না তাদের জন্য সেটা দুপুরেও থাকবে এবং রাতেও থাকবে। আর পরের দিন ব্রেকফাস্টে মুড়ি ঘুগনি অথবা লুচি ঘুগনির অপশন থাকে। সেক্ষেত্রে আমরা লুচি ঘুগনিটাই নিয়েছিলাম। লুচি ঘুগনি, একটা মিষ্টি আর একটা ডিম সেদ্ধ। এখান থেকে ব্রেকফাস্ট করে বেশ কিছুটা সময় বাইরেই কাটালাম। তারপর সেখান থেকে টোটো আমাদেরকে নামিয়ে দিল পাতিবুনিয়া ঘাট। তবে আমি একটা সাজেশন দেবো যে এই পাতিবুনিয়া ঘাট দিয়ে আপনারা যাতায়াত করবেন না, কারণ লোকজন এখান দিয়ে খুব একটা যাতায়াত করেন না। সেই কারণেই প্যাসেঞ্জার কিন্তু নৌকোতে খুব একটা হয় না। আপনাদের তারা রিজার্ভ করতে বলবেন অথবা বেশি টাকার বিনিময়ে ঘাট পার হতে বলবেন। আমরা মাথা পিছু প্রায় 20 টাকা করে বেশি দিয়েছিলাম। সেই ঘাটে কিন্তু লোকাল কয়েকটা প্যাসেঞ্জার ছাড়া খুব একটা ট্যুরিস্ট যান না সেদিকে, তাই টোটো ভাড়াটাও বেশিই চাইবে। নর্মালি ঘাট থেকে স্টেশন আসার জন্য বা যাওয়ার জন্য 60 টাকা করে নেওয়া হয়, কিন্তু তাদের বক্তব্য সেটা অনেকটা দূর আর সেই কারণে সেটা ডাবল চার্জ করছিলেন। যাই হোক, আমরা কিছুটা এগোতেই অন্য একটি টোটো পেয়ে যাওয়াতে সেই টোটোতে আমরা ফিরে এসেছি। নামখানা যাওয়া বা ফেরার ট্রেনের লিস্ট আপনাকে হোটেল থেকেই প্রোভাইড করে দেওয়া হবে, কারণ সবসময় ফোনে সেই অ্যাপগুলোতে বা ওয়্যার ইজ মাই ট্রেন এই ধরনের অ্যাপগুলোতেই নামখানা লোকাল কিন্তু দেখায় না। যাওয়ার জন্য সকাল 7:30টার নামখানা লোকালটা ধরলে বেশি ভালো। এটা নাম হচ্ছে লক্ষ্মীকান্তপুর লোকাল, কিন্তু সেটাই লক্ষ্মীকান্তপুরের পরেও নামখানা পর্যন্ত যায়। এই ট্রেনটি ধরলে আপনাদের হোটেলে যেতে বেশি সুবিধে হবে, সময়টা ম্যানেজ হবে। ভ্রমণ মানেই শুধু নতুন জায়গা দেখা নয়, নিজেকে একটু সময় দেওয়া। এই জায়গায় আসলে আপনি ভুলেই যাবেন যে বাইরের কোনো কাজ আপনার রয়েছে। আপনি যদি দীঘার মতো ভিড় না চান, যদি কিছুটা সময় প্রকৃতির সঙ্গে কাটাতে চান, যদি শহরের ব্যস্ততা থেকে 1-2 দিনের জন্য পালাতে চান, তাহলে মৌসুমী কিন্তু আপনার জন্য একদম পারফেক্ট। এই জায়গায় আপনি নীরবতাকে আপন করে নিতে পারবেন। আজকের মতো ভিডিও এইটুকুই। ফিরে আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন ট্রাভেলিয়ার।